1980 সালে ছেলেদের ফুটবলের পর মেয়েরা আবার এই সুযোগটা করে নিছে। সবার মুখে একটা আলোচনার নাম হচ্ছে আনিকা রানিয়া সিদ্দিকী। আমার কাছে মনে হচ্ছে একটা ব্রাভো ডিসিশন মেকার। এক্সপিরিয়েন্স জিনিসটা আসলে কতটা ভোগাতে পারে আমাদের? আমরা যদি স্বপ্ন দেখতাম তাহলে হয়তো স্বপ্নের মধ্যেই থাকতো যে মেয়েরা কেন মাঠে গিয়ে ফুটবল খেলবে? একটা সামাজিক টিপ্পনির বিরুদ্ধে গিয়ে মেয়েদের একটা বড় সফলতা, এটা একটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার প্রেজেন্স ডেবিউ ড্রিবলের প্রথম এপিসোডে। আপনাদের সাথে যুক্ত আছি আমি আলু আসি তালুকদার, এবং আমার সাথে যুক্ত আছেন এমনই একজন মানুষ যিনি কিনা দীর্ঘদিন বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করেছেন, ফুটবল অ্যাক্টিভিস্ট এবং সেভ বাংলাদেশ ফুটবলের সিনিয়র অ্যাডমিন দিন মোহাম্মদ। দিন ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সো বাংলাদেশ দীর্ঘ 46 বছর পর এএফসি এশিয়ান কাপে খেলতে যাচ্ছে, কতটা এক্সাইটেড? এর আগে বাংলাদেশের ছেলেরা খেলেছিল, তবে মেয়েদের ইতিহাসে এবারই প্রথম। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটা একটা ম্যাসিভ মাইলস্টোন যদি বলি। আর যদি বলি যে স্পোর্টস মানে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যদি বলেন, এটা সবচেয়ে সেরাদের মধ্যেই থাকবে। 1980 সালে ছেলেদের ফুটবলের পর মেয়েরা আবার এই সুযোগটা করে নিছে। তো অবশ্যই মেয়েদের মানসিকতা এবং তাদের ইচ্ছা এবং লিমিটেড রিসোর্সের মধ্যে এত বড় একটা মঞ্চে পদার্পণ আমাদের আসলে গর্ববোধ হওয়াই স্বাভাবিক। ফ্যাসিলিটিসের কথা বিবেচনা করলে মেয়েদের ফ্যাসিলিটিসের অবস্থা খুবই জঘন্য ছিল। 2022 সালে সাব চ্যাম্পিয়নশিপ জয়ের পর দীর্ঘ 10 মাস বাংলাদেশের মেয়েরা কোনো ম্যাচই সুযোগ পায় নাই। তাছাড়া বেতন ভাতার জটিলতা, তারপর বোনাসের সংক্রান্ত বেশ কিছু ইস্যু তো ছিলই। সো এসব এইটা নাই সেইটা নাই, বাফুফে খুব একটা ফ্যাসিলিটি এই দলটাকে দিতে পারে নাই। তার উপরে একটা সোসাইটির ব্যাপার ছিলই যে মেয়েরা কেন মাঠে গিয়ে ফুটবল খেলবে, মেয়েরা তো ঘরে থাকবে। সো আমরা কাগজে কলমে সাম্যের গান গেলেও দিন শেষে মেয়েরা একটু ছোট করে থাকে আমাদের দেশে। সো এত এত নারীর মাঝে বাংলাদেশের মেয়েরা যেটা করলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি অবশ্যই এটা একটা সামাজিক টিপ্পনির বিরুদ্ধে গিয়ে মেয়েদের একটা বড় সফলতা, এটা একটা প্রথমেই। এবং আসলে আমাদের দেশে ছেলেরা যেরকম ফেসিলিটিস পায়, সেটা স্পোর্টসের যে কোনো সেক্টর হোক, সেটা ক্রিকেট হোক অথবা ফুটবল, সব জায়গাতে কিন্তু মেয়েরা অনেক পিছিয়ে। কিন্তু লিমিটেড রিসোর্সকে কাজে লাগিয়ে তাদের যে অদম্য ইচ্ছার ফলেই আজকে এখানে আসছে। বাফুফে হয়তো অনেক কিছু দিতে পারেনি, বা বেতন, এগুলো তো সবসময় লেগে থাকে, পত্রপত্রিকায় এই ইস্যুগুলো আমরা দেখতে পাই। কিন্তু এরকম অব্যবস্থাপনার মধ্যে থেকেও যে মেয়েরা আমাদেরকে আসলে একটা বড় একটা ইন্টারন্যাশনাল স্টেজে এরকম একটা জায়গায় নিয়ে গেছে, আমরা আসলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং তাদেরকে আমরা স্যালুট জানাই। তাছাড়া আমরা যখন এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই খেলছিলাম, তখন মিয়ানমারের এগেনস্টে আমরা একটা ম্যাচ জিতি। তাছাড়া ওই মিয়ানমারে গিয়ে যে আমরা 3টে ম্যাচেই জিতে আসি, সেখানেও কিন্তু আমরা ঠিকমতো বেতন পাইনি, এটা শোনা গিয়েছিল। এটা আসলে কতটা সত্য? আসলে বেতন বিষয়গুলো আসলে সবসময় কেন জানি মেয়েরা উপেক্ষিত হয়। মানে বেতন অনেক সময় দেখা যায় আটকে যায়, অনেক দেরিতে পায়। তো সেই জিনিসগুলো আসলে এখন যে পর্যায়ে স্ট্যান্ডার্ডে, আমার কাছে মনে হয় আগের থেকে এখন একটু ভালো, বেটার। এবং আগের থেকে 2022-এর তুলনায় এখন বর্তমান শ্রেণীটা একটু ফেসিলিটিসটা একটু বেটার আমার কাছে মনে হয়। আচ্ছা, এবার যদি আমরা স্কোয়াডের দিকে তাকাই, বাংলাদেশের স্কোয়াডে 26 জন ফুটবলার রয়েছেন। তো এএফসি থেকে বলা হয়েছিল যে 18 থেকে 26 জনের একটা স্কোয়াড। সবার মুখে একটা আলোচনার নাম হচ্ছে আনিকা রানিয়া সিদ্দিকী। সো সুইডেন প্রবাসী এই ফুটবলারকে নিয়ে আপনি কি মনে করেন, শেষ মুহূর্তে তার ইনক্লুশনটা আসলে কেমন? তিনি বাংলাদেশের জন্য সারপ্রাইজ প্যাকেজ হবেন কিনা? অফকোর্স, প্রথম কথা হচ্ছে পিটার বাটলার একটা মানে হাই, মানে এটা তাদের একটা ভিশন আছে, যে ভিশনের সাথে অ্যাডজাস্ট করে যে বাংলাদেশ টিমের সাথে যাবে কিনা। আনিকা রানিয়া সিদ্দিক সুইডেনে কিন্তু বয়সভিত্তিক অনেকগুলো ক্লাবে উনি খেলেছেন, এবং ইউরোপের মধ্যে একটা টপ সুইডিশ কাপেও কিন্তু তিনি 2023 সালে ডেপুটেডও ছিলেন। তো সেই জায়গাতে যদি আমরা চিন্তা করি, অবশ্যই অফকোর্স আনিকা রানির মতো একটা পটেনশিয়াল প্লেয়ার পাওয়া আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এবং আনিকা রানিয়া সিদ্দিকী বাংলাদেশের পার্সপেক্টিভে এখনও পর্যন্ত যেহেতু তিনি কোনো ম্যাচ খেলেননি, অবশ্যই আমাদের জন্য তাকে থাকতে হবে সে এরকম পারফর্ম করে। কিন্তু অবশ্যই সারপ্রাইজ প্যাকেজ, এবং এটা আমাদের জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ। এবং পিটার বাটলার ইদানিংকালে কিন্তু আনিকা রানিয়া সিদ্দিকীর প্র্যাকটিস সেশনগুলো দেখে কিন্তু তার প্রতি সুদৃষ্টি এবং হচ্ছে যে ইমপ্রেসিভ কথাবার্তাই বলছেন। তো আমরা যতটুকু শুনেছি, সেখানে তিনি নাকি ফরওয়ার্ড লাইনের প্লেয়ার। সো ফরওয়ার্ড লাইনে আমাদের এক উইংয়ে খেলেন ঋতুপর্ণা চাকমা, এবং অন্য উইংয়ে যে খেলেন শামসুন নাহার জুনিয়র, তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। সো আনিকাকে কি আপনি স্টার্টিং 11-এ দেখেন নাকি সাবস্টিটিউট?
যেহেতু আনিকা রানী সিদ্দিকী হচ্ছে যে আপনার আননোন প্লেয়ার, তো সেখানে আমাদের জন্য টেকনিক্যালি একটা অ্যাডভান্টেজ আছে। তো ঋতুপর্ণা লেফট উইংয়ে খেলছেন, শামসুন নাহার যদিও উইঙ্গের কিন্তু ফরওয়ার্ডে এসে ভালো করছেন। রিসেন্ট একটা WFL একটা লিগ হলো, ওই লিগে কিন্তু মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিল শামসুন নাহার জুনিয়র। তো তার গোল করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো, যেহেতু দুজনই ফর্মে আছে। সেই জায়গায় আমার কাছে মনে হয় আনিকা রানীর ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে খেলতে পারে আমার কাছে মনে হয়। তো এবারের এশিয়ান কাপের যাত্রাটা এমন একটা যাত্রা যেখানে বাংলাদেশ মাত্র একটা ম্যাচ জিতলেই চলে যেতে পারে অলিম্পিকের মঞ্চে। তাছাড়া ব্রাজিল বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। টপ 6-এ থাকলেই ব্রাজিলের বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা কোয়ালিফাই করবে। বিশ্বকাপ মানে একটা আলাদা উন্মাদনা আমাদের জন্য। যখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলে আসে তখন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এদেশের ভক্ত সমর্থকরা যেভাবে হাইপ তৈরি করে সেটা আসলেই অ্যামেজিং। সো সেই মঞ্চে বাংলাদেশি মেয়েরা খেলবে, এই সুযোগটা বারবার আসে না, আসলে আসে না। তবে বাফুফে কতটা চেষ্টা করেছে, আপনার কাছে কি মনে হয় যে কতটা সিরিয়াস ছিল বাফুফে, এবং মিশন অস্ট্রেলিয়ার প্রিপারেশন নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? প্রথমে যদি বলেন প্রস্তুতিতে অনেক ঘাটতি হয়েছিল, এটা আমি এক কথায় অকপটে স্বীকার করছি। সেটা হচ্ছে যে প্রস্তুতি অনেক ঘাটতি ছিল। কয়েকটা ইন্টারন্যাশনাল ম্যাচের সাথে আপনার প্রস্তুতি খেলতে পারলে সেই সময়টাতে এসে খুব ভালো হতো। কিন্তু বাফুফে একটা লিগ আয়োজন করেছে, আপনি দেখবেন WFL। ওই লিগটার কারণে হচ্ছে যে কি মেয়েরা একটু ম্যাচের রিদমে ছিল, কম্পিটিশন একটা মোডে ছিল, ওইটা তাদেরকে আগে রাখবে। কিন্তু প্রস্তুতি আরেকটু ভালো হতে পারতো। আরও কয়েকটা ইন্টারন্যাশনাল ম্যাচ যদি পেতো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, লিগ হওয়াতে তারা ম্যাচের রিদমে ছিল, একটা কম্পিটিটিভ মনস্তাত্ত্বিক অ্যাটিটিউড নিয়ে তারা খেলেছে। তো সেটা যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে হতো তাহলে আরও বেশি ভালো হতো, এই আর কি। তাছাড়া এই যে ম্যাচগুলো খেলেছে এটা কমলাপুরে মাঠে হয়েছে, যেটা মূলত আপনার AFC থেকে অনেকটা নিষিদ্ধ বলা যায়, অনেক জায়গায় খেলা হয় না। এটা কেমন ছিল? হচ্ছে যে এই যে লিগটা মূলত পিটার বাটলারই চেয়েছিলেন যে একটা মেয়ের যেহেতু ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না, আমরা তো কিছু একটা করি। তো কিছু একটা করার থেকে আসলে লিগটা তো টার্ফ মাঠের প্রিপারেশনটা, এটা একটা জিনিস আমরা যে অস্ট্রেলিয়াতে খেলবো আর এখানে টার্ফ অ্যান্ড গ্রাস, এই দুইটার মধ্যে একটা, এবং ইনজুরি হওয়ার প্রবণতা, টার্ফে কিন্তু ইনজুরি হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে। যেহেতু সেই সময়টাতে বাফের হাতে কোনো মাঠের কোনো ব্যবস্থা ছিল না, হয়তো বা ওই মাঠটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু এটা একটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। ইনজুরি হওয়ার আশঙ্কাও ছিল, এবং হচ্ছে যে কী করবে, একটা নাই মামার থেকে কানা মামা ভালো, যে একটা অন্ততপক্ষে একটা লিগ চলো, মানে একটা ম্যাচ চলতে থাকুক, ম্যাচের টুর্নামেন্ট চলতে থাকুক, ম্যাচের মধ্যে থাকুক মেয়েরা, এটা একটা ভালো দিক। কিন্তু যেই এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে হয়েছে সেটা আসলে লিমিটেড সময় ছিল, এবং আমরা আরেকটু আন্তর্জাতিক কয়েকটা ম্যাচ খেলতে পারলে আমরা হয়তো বা এই ঘাটতিটা কাটাই নিয়ে আসতে পারতাম। আর আরেকটা যে কথা যেটা হচ্ছে যে আমরা ওই কয়টা ম্যাচ খেলে জিততে পারবো, এর থেকে বড় কথা আমার কিন্তু অপোনেন্ট কম্পিটিটরকে দেখতে হবে। আমার ওখানে কিন্তু চায়না আছে, যারা র্যাঙ্কিং যদি দেখি তাদের র্যাঙ্কিং প্রায় 17। আমার কোরিয়া আছে, তাদের র্যাঙ্কিং আপনার হচ্ছে মেবি 9, ইয়েস 9, এবং হচ্ছে যে উজবেকিস্তান তাদের 49, আমাদের র্যাঙ্কিং কত 112। ইভেনচুয়ালি আমরা যদি দেখি চায়না কিন্তু আপনার 9 বার এটাতে চ্যাম্পিয়ন হয়েছে, এবং কোরিয়া 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই সকল দলের সাথে গিয়ে আমার কাছে মনে হচ্ছে কত কম ব্যবধানে আমরা হারতে পারি, এটা আমাদের দেখতে। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ একটা ম্যাচ অন্তপক্ষে জিততে পারে, সেটা উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একটা চান্স নিতে পারে। যেহেতু 55 র্যাঙ্কিংদারি একটা দল মায়ানমারকে যদি আমরা তাদের নিজেদের মাঠে হারাই দিয়ে আসতে পারি, সেই জায়গায় আমার কাছে মনে হয় একটা এই মঞ্চে আমার উজবেকিস্তানকে হারানোর একটা সম্পূর্ণ সুযোগ আছে। এবং এই একটা ম্যাচ যদি আমরা জিততে পারি, আমরা অলিম্পিক খেলার কিন্তু একটা বড় সুযোগ আমাদের হাতছানি দিচ্ছে। আচ্ছা, যদি এক্সপিরিয়েন্সের দিক থেকে আসি তাহলে বাংলাদেশের এই যে মেয়েদের দলটা, সেখানের এভারেজ বয়সটা হচ্ছে 19-এর আশেপাশে। নর্মালি দেখা যায় যে বড় টুর্নামেন্টগুলোতে এক্সপিরিয়েন্স অনেক বেশি ম্যাটার করে। সো বাংলাদেশের যে শীর্ষস্থানীয় যে সিনিয়র ফুটবলাররা ছিলেন তারা কিন্তু স্কোয়াডে নেই। সো এই এক্সপিরিয়েন্স জিনিসটা আসলে কতটা ভোগাতে পারে আমাদেরকে? আসলে বড় মঞ্চে এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে, কিন্তু আমাদের দলে কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। আমি যদি বলি কাদের এক্সপিরিয়েন্সের কথা, যদি আপনি যেহেতু বলতেছেন অনেক প্লেয়ার হয়তো বা সিনিয়র অনেকে বাদ দেওয়া হয়েছে, তারা হয়তো বা 2024 বা 22 প্রেক্ষাপটে অনেক বেস্ট প্লেয়ার ছিল, বাট সময়ের তেগিদেই কিন্তু আমার অনেক কিছু হারিয়ে যায়, অনেক ফর্ম চলে যায়, ফিটনেসে ঘাটতি থাকে। কিন্তু আপনি যদি বলেন এখন এক্সপিরিয়েন্সের কথা যেহেতু বলেন, আমি দেখি যে পিটার বাটলার যাদেরকে পিক করা দরকার ছিল তাদের কিন্তু পিক করা হয় সিনিয়র থেকে। ঋতুপর্ণা চাকমা ছিলেন, ও যাদের ওই তালিকার মধ্যে ছিলেন, যারা বাদ পড়া তালিকার মধ্যে ছিলেন। ঋতুপর্ণাকে মানিকা চাকমা কিন্তু সিনিয়র ক্যাম্পেইনার, তারা 2016 এবং হচ্ছে একজন 2019, এই সময়টাতেই কিন্তু তারা আস্তে আস্তে রাডারে চলে আসে। তো এখানে রূপনার কথা যদি গোলকিপার, সেও কিন্তু একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার।
সো আমার গোলকিপার পজিশন এবং হচ্ছে মধ্য মাঠেও আমার কিছু সিনিয়র এবং আর তারুণ্য নির্ভর দল অবশ্যই প্রয়োজন। আপনি যদি তারুণ্যদেরকে সুযোগ না দেন তারা তো বড় মঞ্চে গিয়ে ধরাই খাবে। তো আমার কাছে মনে হয় যে বড় মঞ্চে তাদেরকেও তারুণ্য এক্সপিরিয়েন্স দুইটাই মিলিয়ে আছে বর্তমানে দলটা। তারুণ্যের সংখ্যা যদিও বেশি, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারও আছে এবং তারুণ্য থাকলে হয় কি ফুটবল একটা ইম্প্যাক্ট ম্যাচ হয়, ইন্টেন্স ম্যাচ হয়, ওখানে আসলে তাদের যে এনার্জিটা সিনিয়রের তুলনায় আমার কাছে মনে হয় যে অনেক বেশি। এবং যারা খেলছে তারা বয়সভিত্তিক দলগুলো খেলতেছেন, লিগ খেলে যাচ্ছেন, আমার কাছে মনে হয় খুব বেশি ম্যাটার করবে না। আচ্ছা, এবার যদি আমরা আমাদের কোচ পিটার বাটলারের কথায় আসি, তো পিটার বাটলার যখন বাংলাদেশের দায়িত্ব পান তখন বাংলাদেশের চেয়ে 100 ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের এগেনস্টে ম্যাচ খেলে। যদি আমরা জিততে পারিনি, তবে বাংলাদেশ নর্মালি দেখা যায় যে লো র্যাঙ্ক টিমের সাথে খেলে। সো সেখান থেকে একটা বড় টিমের এগেনস্টে খেলা, এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং ছিলই। তাছাড়া বাটলারের আমলে তিনি বেশ কিছু বোল্ড ডিসিশন নিয়েছেন। 2024 সাব চ্যাম্পিয়নশিপে যখন দেখলো যে দলের মধ্যে একটা দলীয় কোন্দল চলছে, তখন কিন্তু তিনি অনেক সিনিয়রদেরকে ছাট করে দেন। সো তারপরে আমরা দেখি যে গত বছর আমরা এএফসি এশিয়ান কাপে সিনিয়র দলে কোয়ালিফাই করি, ইভেন আমাদের অনূর্ধ্ব 20 দলও কিন্তু কোয়ালিফাই করে। সো আপনার মতে পিটার বাটলার কেমন? আমি যদি পিটার বাটলারকে খুব সংক্ষেপে একটা কমপ্লিমেন্ট দিই তার সম্বন্ধে, আমার কাছে মনে হয় যে একজন ব্রাভো ডিসিশন মেকার এবং তার টেকটিক্যাল জোনটা যদি বলেন আপনারা হচ্ছে যে হাইল্যান্ড ডিফেন্স আমরা অলরেডি দেখেছেন এবং তার মধ্যে একটা মডার্ন ফিলোসফি আছে, মডার্ন ফুটবলের ফিলোসফি আছে যে আমরা ছেলেদের ফুটবলের ক্ষেত্রে কী দেখি যে আমাদের আশেপাশে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই টিমের বাইরে কিন্তু আমরা ম্যাচ তেমন দেখতে পাই না। কিন্তু পিটার বাটলার এসে কিন্তু এই রীতিটাকে ভেঙে দিয়ে যে না আমরা বড় দলের সাথে খেলবো, বড় মঞ্চে লড়বো, এটা একটা যে আমরা ম্যাচ হারতেই পারি কিন্তু আমরা শেখার অনেক কিছু আছে, ওই যে রিস্ক নেওয়ার প্রবণতা সে এটা ভালো। আর একটা জিনিস হচ্ছে যে এই যে সিনিয়রদের মধ্যে যে কোরামবাদী ছিল সেটা কিন্তু সে ভেঙে দিয়েছে। সে ডিসিপ্লিনের ব্যাপারে অনেক বেশি স্ট্রং ছিল, আপনারা জানেন যে ডিসিপ্লিনের ব্যাপারে সে কোনো কারোর সাথে আপোষ করেনি। তো যার কারণে এবং আপনি যদি তার একটা বড় গুণ হচ্ছে যে জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ করে দেওয়া এবং নতুন নতুন ট্যালেন্টকে জায়গা করে দেওয়া, এই জিনিসটা কিন্তু সবার মধ্যে থাকে না। আপনি যদি নতুনদের সুযোগ করে না দেন না তো আপনি ভবিষ্যতে তারাই হবে। তো তাদের আমার কাছে মনে হয় সে লং টার্ম ভিশনে কাজ করছে। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ারে পাওয়ার চুমুকে অ্যাকশন। 3 মার্চ চীনের এগেনস্টে ম্যাচ দিয়ে আমরা আমাদের এবারে এশিয়ান কাপ ক্যাম্পেইনটা শুরু করতে যাচ্ছি। সো এই চীন ম্যাচে আমাদের স্ট্র্যাটেজিটা আসলে কেমন হবে? স্ট্র্যাটেজিটা আমার যদি মনে করেন যে আমার কাছে মনে হয় যে দেখেন র্যাঙ্কিং ফুটবলে অনেক সময় ম্যাটার করে, অনেক সময় ম্যাটার করে না। তো চায়না দেখেন 17তম র্যাঙ্কিংয়ে থেকেও তারা কিন্তু 9বার চ্যাম্পিয়ন হয়ে গেছে। আবার এদিকে র্যাঙ্কিংয়ে আগানো কোরিয়া কিন্তু 3বার মাত্র চ্যাম্পিয়ন হয়েছে। তো আমার কাছে মনে হয় যে তাদের সাথে আমরা যেহেতু হাইল্যান্ড ডিফেন্স তাদেরকে অলরেডি আমাদের কিন্তু এটা এক্সপোজ করে ফেলছে লাস্ট কিছু দিন যাবত, লাস্ট কিছু ম্যাচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় আমরা এক্সপোজ হচ্ছি যে হাইল্যান্ড ডিফেন্স করতে গিয়ে। তো আমার কাছে মনে হয় যে পিটার বাটলার ওই জিনিসটা মনোযোগ দিয়ে দেখবে এবং আমার কাছে মনে হয় মিড ব্লক ডিফেন্সিভটাই করার চিন্তা ভাবনা করবে এবং কুইক ট্রানজিশন খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে যাওয়া এবং মিড ব্লক ডিফেন্সিভে খেললে আমার কাছে মনে হয় তুলনামূলক একটা ভালো রেজাল্ট আমরা পেতে পারি। কোরিয়ার হচ্ছে যে চায়নার বিপক্ষে আমাদের ম্যাচগুলো আমরা আশায় থাকবো যে আমরা কত কম ব্যবধানে হারতে পারি বা ড্র করতে পারলে তো আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ অপরচুনিটি তৈরি হবে। আমার আশাবাদী যে মেয়েরা মানসিকভাবে অনেক স্ট্রং, তাদের অনেক স্প্রিয়া অনেক বেশি, ভালো কিছু করতেও পারে কিন্তু খারাপ হলেও তাদেরকে একদম ছেটে ফেলে দিতে হবে বা ছিচি করতে হবে, বিষয়টা এমন নয়। আমার কাছে মনে হয় যে তারা যথেষ্ট অপরচুনিটি ডিজার্ভ করে। আর উজবেকিস্তানের সাথে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ম্যাচটা হয়তো বা জিতে বেরিয়ে আসা একটা, যদি জিতার জন্য খেলে আমার কাছে মনে হয় যে বেরিয়ে আসতে পারবে এবং একটা ম্যাচ জিততে পারবে। তো এবারে এশিয়া কাপটা আমাদের ফুটবলারদের জন্য কত বড় একটা স্টেজ, যে নিজেদের স্টেটমেন্টকে প্রুভ করা যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের মতো একটা ছোট দল রাইজ করতেছে এবং বাংলাদেশের ফুটবলাররা যদি এখানে পারফরমেন্স করতে পারে তাহলে বাইরের দেশের লিগগুলোতে খেলার একটা হিউজ একটা অপরচুনিটি চলে আসবে। সো কি মনে করেন যে কোন প্লেয়ার আমাদের জন্য হটকেক হতে পারে? প্রথম কথা হচ্ছে এরকম ইন্টারন্যাশনাল স্টেজে কিন্তু অনেকে বসেই থাকে প্লেয়ার পরখ করার জন্য। সো এরকম স্টেজে যদি আমাদের কি পারফর্মার কয়েকজন যদি নিজেদের সেটা দিতে পারে, আমার কাছে মনে হয় যে বিদেশে ক্লাব পাওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি এগিয়ে থাকবে। স্পেশালি ঋতুপর্ণা চাকমা, শামসুনার জুনিয়র, তোহরা, মারিয়ামান্ডা, মানিকা, ওরা কিন্তু খুব হাই পটেনশিয়াল প্লেয়ার। তারা কিন্তু বিদেশে যাওয়ার মতো তাদের প্রোফাইল কথা বলে।
সো আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল স্টেজে যদি তারা ভালো করতে পারে, হয়তোবা বিদেশের কোনো লিগে বা ক্লাবে আমাদের কয়েকজনকে দেখা যেতে পারে। আর এরকম ম্যাচ খেললে এটা হচ্ছে যে আপনার কেরিয়ার ডিফিনিশন অপরচুনিটি হবে। কেউ কেউ হতে পারে এই কারণে কোনো ক্লাবে জায়গা পেতে পারে, বা আমি যদি বলি, যদি মনিটারির কথা চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে ব্র্যান্ডিং এবং মিডিয়া ভ্যালু এই টুর্নামেন্টে যারা ভালো করবে খুব বেশি বেড়ে যাবে। প্রায় একদম শেষের দিকেই চলে আসছি। সো আপনার কাছে আমার শেষ কোয়েশ্চেন বলতে পারেন যে শেষ পর্যন্ত এই যে অলিম্পিকের কথা বললাম, বিশ্বকাপে খেলার কথা বললাম, এটাকে আপনার কাছে কি মনে হয়, এক যে ফ্যান হিসেবে বলবো, বিশ্লেষক হিসেবে না, যে বাংলাদেশের কাছে কি আসলে এটা স্বপ্ন নাকি বাস্তব? বাংলাদেশে দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশের ফুটবল সাফের মধ্যেই ঘুরে ফিরে খালি আমাদের যে এই রিজনটাতে ছিল। তো এই একটা স্টেজ এশিয়াতে যাওয়ার পর আমাদের কাছে মনে হচ্ছে না আমরাও পারি, আমরা কেন জানি মনে হচ্ছে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠছি। এবং আমাদের কাছে মনে হলো যে আমরা এশিয়ার মঞ্চ পেরিয়ে হয়তো বা অলিম্পিকের মঞ্চ পেরিয়ে হতো বিশ্বকাপ। আসলে এটা স্বপ্নের মতো মনে হলো, কিন্তু মেয়েরা কিন্তু পারফর্ম করে গেছে। পারফরমেন্স আমরা যদি স্বপ্ন দেখতাম তাহলে হয়তো স্বপ্নের মধ্যেই থাকতো, তারা পারফর্ম করে গেছে বলে আজকে আমরা একটা ইন্টারন্যাশনাল স্টেজে গেছি বাস্তবায়নের। সো আমার কাছে মনে হয় যদি সেখানে যদি তারা ভালো করতে পারে, একটা ম্যাচে তো অলিম্পিক, আর যদি আরেকটু ভালো করতে পারে আমাদের একটা বিশ্বকাপও একটা অপরচুনিটি আছে। তবে নিয়ার ফিউচারে অবশ্যই আমরা বিশ্বকাপ খেলবো। এটা তো বলাই যায় এবং সবাই প্রত্যাশা করে যে বাংলাদেশের মেয়েরা একদিন বিশ্বকাপ খেলবেই। অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল, এই নেই সেই নেই আরও কত কি, তবুও দিন শেষে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছে যদি স্বপ্ন থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে শেষ পর্যন্ত যে কোনো কিছুই জয় করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ দিন মোহাম্মদ ভাই আপনাকে আমাদের অনফিল্ডের পর্দায় এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো এখানে এসে কেমন লাগলো, কেমন এনজয় করলেন? আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। হ্যাঁ, আমার কাছে যেহেতু আমি কিন্তু ফুটবলের মানুষ, ফুটবল নিয়ে কথা বলি, ফুটবল নিয়ে কাজ করি, সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো স্টেজ, এবং আমি খুবই উপভোগ করেছি। থ্যাংক ইউ আপনাদেরকে। আপনাকে আবারও ধন্যবাদ। সো দর্শক, এতক্ষণ শুনছিলেন পাওয়ার প্রেজেন্স ডেবিউ ড্রিবলের প্রথম এপিসোড, যেখানে আমাদের সাথে যুক্ত ছিলেন ফুটবল অ্যাক্টিভিস্ট এবং সেভ বাংলাদেশ ফুটবলের সিনিয়র অ্যাডমিন দিন মোহাম্মদ ভাই। আগামী 3 মার্চ বাংলাদেশ বনাম চীনের মধ্যকার ম্যাচ দিয়ে বাংলাদেশের মেয়েরা শুরু করতে যাচ্ছে তাদের এএফসি এশিয়ান কাপের প্রথম পর্ব। পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের সাথে যুক্ত থাকুন। বাংলাদেশের প্রতিটা ম্যাচের আগেই আড্ডা হবে, বিশ্লেষণ হবে। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।